আমরা আজকে ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর 2026-এর অফিসিয়াল পেপারের ফুল সলিউশনটা করব। তো আজকেই পরীক্ষা ছিল, এক্সামটা হচ্ছে 8/3/2026-এ পরীক্ষা। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা আমাদের এই অ্যান্সার কিটা মিলিয়ে দেখে নাও কি কি তোমাদের ঠিক হয়েছে এবং কি কি ভুল হয়েছে। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে হুইচ টাইপ অফ ফাইল ইজ docx .docx এক্সটেনশন, মানে ডকের এক্স এক্সটেনশনে কোন ফাইলটা হবে? অবশ্যই এমএস ওয়ার্ড। দেখো এমএস ওয়ার্ডের 2000 পরের থেকে যা যা বেরোবে তো সব কিন্তু .docx, আর 2007-এ যখন এমএস অফিস ছিল তখন কিন্তু শুধু ডক ছিল, ঠিক আছে। আর 2010 থেকে যা তো হবে তখন কিন্তু আমরা .docx এই এক্সটেনশনটা দেখতে পাবো। বলছে হু ইজ নোন অ্যাজ ধিং এক্সপ্রেস, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? উত্তর হবে হিমা দাস। ভারতীয় স্প্রিন্টার ধিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস। এই ডাকনামটি তার নিজের শহর ধিং থেকে এসেছে, এটা অসমের নওগাঁ জেলায় অবস্থিত, ঠিক আছে। তিনি 2018 সালের আইএসএফ বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে তার ব্যতিক্রমী পারফরমেন্সের জন্য বিখ্যাত হয়ে ওঠেন, যেখানে তিনি 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন। এবং তিনি এই ক্ষেত্রে যে সময়টা নিয়েছিলেন সেই সময়টা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে আছে, ঠিক আছে। ন্যাশনাল রেকর্ড হয়ে আছে, ঠিক আছে। উনি প্রায় সময় নিয়েছিলেন 50 সেকেন্ডের আশপাশে, তো সেটা এখনো পর্যন্ত ন্যাশনাল রেকর্ড রয়েছে, তাই জন্য তাকে ধিং এক্সপ্রেস নামে ডাকা হয়। ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। সংবিধানের 61তম সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের জন্য ভানুসিংহ ঠাকুরের পদাবলীর জন্য এই ছদ্মনামটি ব্যবহার করতেন। উত্তর হবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছে যে সকল কলমই পেন্সিল, তাহলে সকল কলম, আমাদের কলমকে একটা এতে করেছি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখি আমরা, সকল কলম হয় হচ্ছে পেন্সিল। আর কোনো পেন্সিলই টুপি নয়, কোনো পেন্সিলই টুপি নয়। তাহলে এবার বলেছে মানে কনক্লুশন বা উপসংহারে বলছে সকল টুপি পেন্সিল। তাহলে সকল টুপি কোনো কারণে পেন্সিল হতে পারে না, কারণ আমাদের স্টেটমেন্টে দেওয়াই রয়েছে যে কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে প্রথমটা হবে না। তারপরে বলছে কোনো কলমই টুপি নয়, কোনো কলমই টুপি নয়, তাহলে কোনো কলম অবশ্যই টুপি হবে না, কারণ যেহেতু কলম পুরোটাই পেন্সিলের মধ্যে অবস্থান করছে, তাহলে পেন্সিল যদি টুপি না হয় তাহলে কলম কোনোভাবে টুপি হতে পারে না। তাহলে অপশন 2 মানে কেবলমাত্র 2 বা অনলি অফ কনক্লুশন 2 ইজ কারেক্ট। বলেছে যে 24:a = 400, মানে 24:a হচ্ছে 400। তাহলে ইস টু উঠে গেলে কি হয়ে যাবে? আর এখানে 24/a = 400, তলায় কিছু নেই মানে কি আছে, আমাদের 1 আছে, তাহলে a ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে হচ্ছে 24/400। তাহলে কাটাকুটি যদি আমরা করি তাহলে 8 দিয়ে যাবে 3, আর দিকে হচ্ছে 50। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি 3 দিয়ে, তাহলে দশমিকের জন্য 0 যাচ্ছে না বলে আবার একটা 0 নিয়ে 0, 5 6 30, মানে 300। তাহলে 0.06 অপশন এ হচ্ছে আমাদের রাইট অপশন হবে। বলছে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? অবশ্যই উত্তর হচ্ছে ডি গুকেশ। 2024 সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দাবিদার হন। বেমানান শব্দটি খুঁজে বার করতে বলেছে। বেমানান শব্দ কি হবে? বেমানান শব্দ দেখো এখানে পাটনা, বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, কিন্তু উড়িষ্যার রাজধানী কিন্তু কটক নয়, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এইখানে যদি ভুবনেশ্বর হতো তাহলে ঠিক হবে। অপশন ডি হবে হচ্ছে বেমানান। এখানে বলেছে পি কিউ, কিউ জেড, এ জেড, এদের মধ্যে কোন এর পরে কি আসবে? তাহলে আমরা এখানে সিরিজটা বানিয়ে নিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে এই যেটা রয়েছে দেখো পিকে, প্রথমে আছে কি আমাদের পিকে, কিউ জে আর এ জেড। তাহলে পিকে
পি এর পরে কি আছে আমাদের কে, তাহলে পি আর কে এর মধ্যে ডিফারেন্স যদি আমরা খেয়াল করি, পি হচ্ছে 16 আর কে হচ্ছে 11। এবার এরা কি আছে, রিভার্সে আছে। আবার কিউ জেড দেখো এরাও রিভার্সে আছে, কিউ জেড এ জেড এটাও রিভার্সে আছে। তাহলে আমাদের এখানে অপশনটা কোনটা রাইট অপশন হবে? এখন দেখো পি এর পরে এখানে ঠিক কি আছে, কিউ, আর কে এর পরে কি আছে, জে, মানে কে এর আগের টার্মটা রয়েছে, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো এর পরে অবশ্যই কি হতে পারে আমাদের বি, রিভার্স, মানে জিনিসটা রিভার্স তো হবে। রিভার্সের দিকে যদি খেয়াল করি, ডি ডাব্লিউ রিভার্স আছে, বি ওয়াই রিভার্স আছে, আর ইভি রিভার্স আছে, কিন্তু ডিএক্স রিভার্সে নেই। তাহলে আমাদের এখানে যদি খেয়াল করো, অনেক রকমভাবে এটাকে মানে বিচার করা যায় বা অনেক রকমভাবে কোট করা যায় এটাকে। তো সেক্ষেত্রে দেখো এখানে পি এর পরে কি আছে আমাদের, কিউ, মানে +1 ইনক্রিজ হয়েছে, আর কে এর পরে জে -1 গিয়েছে। তাহলে এ বি আর জেড এর তাহলে +1 হলো আমাদের এখানে, আর জেড এর পরে কি হবে, -1, তাহলে সেটা হবে ওয়াই। তাহলে বি ওয়াই বা অপশন 2টা হচ্ছে রাইট অপশন হবে। বলছে একটি ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? উত্তরটা হবে অবশ্যই নেভিগেটিং, ঠিক আছে। এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার, দেখো এখানে আমরা যখন এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছি তখন এই যে এখানে একটা ওয়েবসাইট দেখানো হচ্ছে, এখানে একটা রিজনিং দিয়ে দিয়েছে। রিজনিংটা কিভাবে সলভ করবো দেখো, এখানে যদি দেখি আমরা এখানে প্যাটার্নটা কিভাবে চলছে আগে দেখে নিই। প্রথমে তীর চিহ্নটা নিচের দিকে আছে, এখানে ওহেমের চিহ্ন আছে, আর এখানে একটা ড্যাশ চিহ্ন আছে, ডট চিহ্ন আছে। এরপরে যেটা রয়েছে পরের এতে ড্যাশটা উপরে উঠে গেছে, অর্থাৎ এইটাকে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। তো তারপরে ঠিক একইভাবে এটা এখানে রিপ্লেস হয়েছে, এটা এখানে রিপ্লেস হয়েছে, আর এটা এখানে গিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে এখানেও ঠিক সেটাই ঘটেছে। আবার পরের ছবিটায় যদি খেয়াল করি, সবকটা দেখো এক ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও ক্লকওয়াইজ ঘুরবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। তাহলে এই যে ছবিটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো কি এটা এখানে আসবে, মানে বি অপশন বিটার দিকে যদি খেয়াল করে দেখো মিলে যাচ্ছে, কারণ অপশন বিতেই একমাত্র হচ্ছে আমাদের তীর চিহ্নটা এখানে আছে, এই চিহ্নটা উপরে উঠেছে, এটা ঘুরে এসেছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অপশন হবে। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অবশ্যই উত্তরটা হবে ৭৩তম সংশোধনী, 73rd, মানে 1992 সালের ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জানুয়ারি মাসে পুরুলিয়ার প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে ফসল কাটার মৌসুম। টুসু এইটা একটা কৃষিভিত্তিক লোক উৎসব যা পৌষ সংক্রান্তিতে ফসল কাটার আনন্দে পালিত হয়। এটা সাধারণত পুরুলিয়া বাঁকুড়া এই দিকটাই বেশি করে পালিত হয়, আদিবাসীদের সম্প্রদায়ের মধ্যে। বলছে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান 9/22, মূল ভগ্নাংশটি কত? তাহলে একটা ভগ্নাংশ রয়েছে আমাদের, তাহলে একটা ভগ্নাংশ আমাদের ধরে নিচ্ছি আমরা x/y, ভগ্নাংশ তাহলে লবটা হচ্ছে x আর হরটা হচ্ছে y। তাহলে ভগ্নাংশের লবকে 10% কমানো হয়েছে, তাহলে লব x 10% কমানো মানে কি x মাইনাস x ইন্টু 10/100, কমানো হলো 10%, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, 0 0 কেটে গেল, তাহলে বিয়োগ হলে এখানে হবে লসাগু হবে 10, তাহলে 10x মাইনাস x, তাহলে এখানে লিখতে পারো 9x/10, ঠিক আছে। তাহলে এখানটায় নতুন ভগ্নাংশ যেটা হবে আমাদের 9x/10, আর হর কি হচ্ছে 10% বাড়ানো হয়েছে, তাহলে y প্লাস y ইন্টু 10/100, তাহলে 0 0 এখানেও কাটলো, তাহলে এখানে হবে কত আমাদের 10y প্লাস y সমান 11y/10, এটা আমাদের হবে, ঠিক আছে। তাহলে নিচে হবে 11y/10, 10 10 তাহলে এখান থেকে কেটে গেল, আর নতুন ভগ্নাংশের মানটা আমাদের বলে দিয়েছে যেটা হচ্ছে 9/22। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 9x/11y ইকুয়াল টু 9/22, উভয় দিক থেকে 9 কেটে গেল আর 11 কেটে দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে x/y এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 1/2। তাহলে আমাদের জানতে হয়েছে যে মূল ভগ্নাংশটি কত, মূল ভগ্নাংশটি অবশ্যই 1/2। ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? অবশ্যই উত্তরটা অভিনব বিন্দ্রা। 2008 সালের বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি প্রথম ব্যক্তিগত স্বর্ণ জিতেন। আর বাকি যাদের কথা বলেছে এখানে নীরাজ চোপড়া গোল্ড জিতেছেন জ্যাভেলিনে 2020 সালে, এবং এরপরে আরেকটা গোল্ড জিতেছেন উনি, যেটা হচ্ছে 2024 সালে। পিভি সিন্ধু সিলভার মেডেল জিতেছেন 2016-তে, আর ব্রোঞ্জ জিতেছেন ব্যাডমিন্টনে 2020-তে। অভিনব বিন্দ্রা
তো বলে দিয়েছি। আর লিয়ান্ডার পেস ব্রোঞ্জ জিতেছিলেন টেনিসে 1996 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি তিনি হচ্ছেন 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। এখানে আমাদের আরেকটা প্যাটার্ন দিয়ে দিয়েছে। প্যাটার্নটা আমরা কিভাবে সলভ করব দেখো। তো প্যাটার্নটা সলভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে প্যাটার্নটা দিকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথম দুটো প্যাটার্নের মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ হয়েছে। তো প্রথম প্যাটার্নটা হচ্ছে বাইরে হচ্ছে পঞ্চভুজ আছে, ভিতরে একটা ত্রিভুজ আর একটা অ্যারো সাইন আছে। এখন নেক্সট যে প্যাটার্নটা হয়েছে সেটা হচ্ছে ডাউন করে দেওয়া হয়েছে, মানে মাথাটা উপর থেকে নিচের দিকে ডাউন করা হয়েছে, ঠিক আছে। এইভাবে নিয়ে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে, ডাউন করে দেওয়া হয়েছে। এইবার শুধু ডাউন করা হয়েছে তা নয়, তার সাথে আবার উল্টেও দেওয়া হয়েছে, অর্থাৎ এদিক থেকে নিয়ে এদিকে উল্টে দেওয়া হয়েছে। মানে প্রথমে ডাউন করা হয়েছে, করে উল্টে দেওয়া হয়েছে, যার ফলে তীর চিহ্নের সাইডটাও চেঞ্জ হয়ে গেছে। এখানেও ঠিক তাই করতে হবে। তাহলে এখানে চেঞ্জটা কী করে হবে? দ্বিতীয় ছবিটার দিকে যদি খেয়াল করি, পঞ্চভুজ দেওয়া আছে আমাদের, মাথায় অ্যারো আছে, আর নিচে হচ্ছে একটা ট্রাপিজিয়াম আছে। তাহলে প্রথমে আমরা উল্টে দেবো। উল্টে দিলে কি হবে? উল্টে দিলে দেখো আমাদের, সরি একটুখানি মুছতে হবে। উল্টে দিলে কি হবে দেখো, এখানে তো একটা ট্রাপিজিয়াম আছে, এইভাবে আছে ট্রাপিজিয়ামটা। তো ট্রাপিজিয়ামটা মাথায় চলে গেলো, মাথায় গিয়ে মোটা অংশটা উপরে আর নিচে হচ্ছে সরু অংশটা থাকবে, এই হবে। আর তীর চিহ্নটা এটাও উল্টে দিলে এদিকে পড়া উচিত, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এরমভাবে থাকবে না, এটাকে আবার উল্টানো হবে। উল্টিয়ে দিলে কি হবে? এটা যেমন আছে সে তেমনই থাকবে, আর তীর চিহ্নর সাইনটা এদিকে হয়ে যাবে, অর্থাৎ অপশান সিটা হবে আমাদের রাইট অপশান। গ্লুকোমা চোখের রোগ আর জন্ডিস হচ্ছে যকৃতের রোগ। যকৃৎ বা লিভার খারাপ হয়ে যায় জন্ডিস হলে। দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যা দুটি কত? তাহলে আমরা কি জানি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা আমরা জানি। তাহলে এখন আমাদের একটা সংখ্যা বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে 156 আর গসাগু হচ্ছে 13। একটা সংখ্যা যদি বলে যদি আমাদের 78, তাহলে অপর সংখ্যাটা আমরা যদি ধরে নিই a, তাহলে a সমান সমান মানে অপর সংখ্যা, তাহলে হচ্ছে অ্যানাদার নাম্বার, তাহলে 156 ইন্টু 13/78। আমরা অপারেশন করলে কি পাবো? এখান থেকে a সমান সমান 26, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 26। বলছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? উত্তরটা হবে জেমস রেনলে। জেমস রেনলে প্রথম ভারতের 1800, তাকে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। তিনি 1800 শতকে ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন। বলছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়, তাহলে 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত? তাহলে আগে এই সংখ্যাগুলোর গড় কত হচ্ছে বের করে নিই। তাহলে 2 + 3, এক্স এর ভ্যালু যেটা আমাদের বেরোবে 2 + 3 + 5 + 7 + 13। এদের মোট সংখ্যা কটা? 1, 2, 3, 4, 5টা। 5টা 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 5, 5 আর 10, আর সাথে 17 আর 13, 30। 30/5 মানে কাটাকুটি করলে এখানে পাবো 6। এবার ওয়াই ভ্যালুটা বের করতে হবে। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এদের মধ্যবর্তী জোড় সংখ্যাগুলো যোগফল, মানে জোড় সংখ্যা কত করতে হবে? 11, 13, 17, সরি 15 যোগ 17 যোগ 19। আমরা যদি এখানে হিসাব করি 11 আর 13 24, 24 আর ওদিকে হচ্ছে, সরি এখানে হচ্ছে 11, 19 হচ্ছে আমাদের 30, 17, 13, 30, 30, 30, 60 আর 15, 75। এবার আমার মানটা যেটা বের করতে বলেছে y মাইনাস 2x, y এর ভ্যালু হচ্ছে 75, 2 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 75 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে হচ্ছে 6, 63। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অপশন হবে আমাদের। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? উত্তরটা হবে হর্ষবর্ধন।
শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায় বা ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ পায়? উত্তরটা হবে 2023 সালে। সকল, এখানে আরেকটা সিলোজিজম দিয়েছে যেখানে হচ্ছে সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল কুঁড়েঘর হচ্ছে আমাদের রাজপ্রাসাদ, আর সকল রাজপ্রাসাদ হলো আমাদের মন্দির। তাহলে বলছে কিছু মন্দির হলো কুঁড়েঘর, তাহলে কিছু মন্দির কুঁড়েঘর, অবশ্যই পুরো কুঁড়েঘরটা যেহেতু মন্দিরের মধ্যে আছে, তাহলে এই অংশ যে মন্দিরগুলো পড়বে সেই মন্দিরগুলো অবশ্যই, যে কুঁড়েঘরগুলো থাকবে সেগুলো তো মন্দির সেগুলো অ্যাকচুয়ালি। তাহলে কিছু মন্দির হলো কুঁড়েঘর, অবশ্যই উল্টো আমরা বলতে পারি। আবার কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, তাহলে মন্দিরটা কি আছে, এই রাজপ্রাসাদটা হচ্ছে মন্দিরের মধ্যে রয়েছে, তাহলে মন্দিরের কিছুটা যেহেতু জায়গা দখল করে রয়েছে রাজপ্রাসাদটা, তাহলে আমরা বলতেই পারি কিছুটা রাজপ্রাসাদ হচ্ছে, কিছু মন্দির হচ্ছে রাজপ্রাসাদ, কিছু মন্দিরের কিছু অংশ হচ্ছে রাজপ্রাসাদ অ্যাকচুয়ালি। তাহলে দুটো কনক্লুশনে দেখো রাইট করছে, তাই জন্য আমাদের উপসংহার 1 আর 2 মানে অপশন ডিটা হচ্ছে রাইট অপশন হবে। সুন্দরবন কোন ধরনের বনভূমি? উত্তরটা অবশ্যই হবে ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? উত্তরটা হবে রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন, আর কিন্তু সরাসরি তিনি নিয়োগ করেন না, তাকে সুপারিশ করে। কারা সুপারিশ করে? প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা এবং একজন ক্যাবিনেট মন্ত্রী নিয়ে গঠিত একটি কমিটি, যারা হচ্ছে প্রধানমন্ত্রীকে, যাকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার সিইও, ঠিক আছে, তাকে নিয়োগ করার জন্য এই সুপারিশ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠান, বিভিন্ন একাধিক নাম বা একটা নামের সুপারিশ পাঠান, সেই অনুযায়ী রাষ্ট্রপতি তিনি হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। অর্জুন পুরস্কার কোন কোন ক্ষেত্রে প্রদত্ত হয়? উত্তরটা হবে সি, খেলাধুলো বা স্পোর্টস। পি কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফল কত হবে? তাহলে দুটো সংখ্যার গড় বলে দিয়েছে 35, তাহলে তাদের যোগফল মানে পি প্লাস কিউ কত হবে? তাহলে এর সাথে 2 গুণ করে দেবো, যোগফলকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 70, তাহলে এদের যোগফল হবে কত? 70। অপশন সি হচ্ছে আমাদের রাইট অপশন হবে। বলছে যদি এইগুলোর মান হলে এটা এইচ টু ডি এর মান কত? তাহলে এ আমাদের বলে দেওয়া আছে a বাই বি ইকুয়াল টু 4/3, আবার b বাই সি ইকুয়াল টু 7/5, আর c বাই ডি ইকুয়াল টু 9/8। তাহলে আমরা এবার যদি মিলাতে থাকি তাহলে দেখো এখানে দুটোকে সমান করতে হবে, এখানে 9 দিয়ে গুণ করলাম, এখানেও 9 দিয়ে গুণ করলাম, এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করবো, এখানেও 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত হবে? 45/40 ইকুয়াল টু 63/45। একইভাবে এখানেও তো আমাদেরকে আনতে হবে কত? 63 আনতে হবে, কারণ বি এর ভ্যালু সবসময় সমান হবে, তাহলে আনতে গেলে কত দিয়ে গুণ করবো? 21, এটাকে 21 দিয়ে গুণ করবো, তাহলে 84/63। তাহলে এ আর এইচ টু ডির ভ্যালু কত হবে? এইচ টু ডি এর ভ্যালু হচ্ছে আমাদের হবে 84:40, মানে 21:20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। কিন্তু এইটা মানে এটা করলে ডি অপশন অ্যান্সার আসে। তোমরা এর থেকেও সহজে করতে পারো, সেটা হচ্ছে কিভাবে করবে দেখো, এখানে হচ্ছে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। তাহলে দেখো এগুলো কেটে যাবে, তো কেটে গেলে কি পড়ে থাকবে? এইচ টু ডি। এবার মানের ক্ষেত্রেও যদি দেখি আমরা 4/3 ইন্টু 7/5 ইন্টু 9/8 আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পাবো 3 ইন্টু 3 5 5 8 40, 4 7 28 ইন্টু 3 মানে 84। তাহলে এখান থেকেই পাবো হচ্ছে 21:10। তাহলে এখানেও তাহলে আমরা লিখতে পারি, একটাকে সরাসরি এরকম করলে আরো শর্টে হবে জিনিসটা আর কি, 10। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ করা হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তাহলে ব্যক্তি ধরো x টাকা ব্যাংকে জমা রেখেছেন 10 বছরের জন্য, আর সেই সরল সুদের হার সেই সময় ছিল r%। তাহলে বলেছে যে সেই সময় তার দ্বিগুণ, মানে কত সময়ের জন্য ওই সময়ের জন্য সরল সুদের হার কত, মানে আর এর ভ্যালুটা জানতে গেছে। আর প্রথমেই বলে দিয়েছে একটি ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন,
তাহলে নির্দিষ্ট পরিমাণ জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি তার সুদ হয়েছে হচ্ছে 2x - x = x। তাহলে উভয় দিক থেকে যদি x উঠে যায় আমাদের x ≠ = 0, তাহলে এখানে 0 0 কেটে গেল, r = হচ্ছে 10%। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 10%। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? বুটিং। কম্পিউটার চালু করার প্রক্রিয়া হচ্ছে আমাদের বুটিং বলা হয়। বুটিংটা কেমন হয়? দেখো, ধরো কোনো একটা তোমার সিস্টেম বা কম্পিউটারের সিস্টেম বন্ধ আছে, সেটা ডেস্কটপ, ল্যাপটপ যাই হতে পারে। প্রথমে তোমরা পাওয়ার অন করলে কম্পিউটারটা চালু হলো। এবার কম্পিউটারের মধ্যে বায়োস আর ইউইএফআই লোড থাকে, ঠিক আছে? মাদারবোর্ডে থাকা যে বায়োসটা আছে সেটা সক্রিয় হয়ে উঠবে। আর এরপরে পোস্ট মানে পাওয়ার অন সেলফ টেস্ট, হার্ডওয়্যার উপাদান, র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড ঠিক আছে কিনা তা পরীক্ষা করবে। আর অপারেটিং সিস্টেম তারপরে লোড করতে শুরু করবে। আগে সব কিছু চেক করে নেবে, নিয়ে তারপর অপারেটিং সিস্টেম স্টোরেজ থেকে র্যামে লোড করে দেবে, ঠিক আছে? ব্যবহারকারীর জন্য কি হচ্ছে, কম্পিউটার এরপরেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ কম্পিউটারে সুইচ দিলে খানিকক্ষণ যে ঘুরছে, আওয়াজ হচ্ছে, ফ্যানটাতে খুব জোরে ঘুরে নিচ্ছে, একটা বিভিন্ন লেখাগুলো দেখাচ্ছে, হ্যাঁ, যে ওএসটা লাগানো আছে, তাহলে এইটা করতে কি হচ্ছে, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে তাকে বলছে বুটিং। তাহলে কম্পিউটার চালু করার প্রক্রিয়া হবে আমাদের এখানে বুটিং। $200 কত শতাংশ হলো? 35 টাকা। তাহলে 200 টাকার কত শতাংশ? তাহলে 200 আর উপরে হচ্ছে 35 গুণ 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 17.5%। তাহলে 17.5% হচ্ছে 200 টাকার 35 টাকা সমান। একজন পুরুষ তার দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন যে তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? দেখো, পুরুষ বলতে আমরা বোঝাবো হচ্ছে এই বক্সটাকে পুরুষ, গোলটাকে হচ্ছে মহিলা, আর সমান সমান চিহ্নটা হচ্ছে ভাই বোন, ভাই বোন বা বোন বোন প্রভৃতি। তাহলে একজন পুরুষের দিকে ইঙ্গিত করছে, একজন মহিলা বলছে তার মা আমার মায়ের কন্যা। তাহলে এখানে যে পুরুষটা আছে তাকে ইঙ্গিত করলো, ইঙ্গিত করে বলছে কি এর পুরুষের মা, তার মা এইখানে থাকবে, তার মা আমার মায়ের কন্যা। তার মানে এটা বোঝাচ্ছে যে তার মা, এই পুরুষটির মা এই মহিলাটির মায়ের কন্যা, ঠিক আছে? কার মা? না ওই পুরুষটার মা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওই মহিলা পুরুষটার সাথে কিভাবে সম্পর্কিত, এই মহিলা এই পুরুষটার সাথে কিভাবে সম্পর্কিত। কারণ এখানে এদের মা রয়েছে, গ্র্যান্ড মাদার, আর এখানে রয়েছে কত, ওই পুরুষটার মা। তাহলে এখানে এটা কি হবে? মাসি হবে, মাসি বা আন্টি। এখানে হচ্ছে মাসিমা অপশান দিয়েছে, আন্ট বলেছে, তাহলে মাসিমাই অপশানটা হচ্ছে আমাদের রাইট অপশান হবে। এরপর হচ্ছে নাম্বার 35। নাম্বার 35-এ এখানে একটা বেমানান শব্দটা খুঁজে বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারটা লিখে নিচ্ছি, এ বি। তো এখানে দেখো এল এন পি আর, তারপরে রয়েছে এ সি ই জি, তারপরে আছে এস টি ভি এক্স, আর এখানে আছে আই কে এম ও। তাহলে এল এম এন মানে দুই ইনক্রিজ হয়েছে। তারপরে দেখো এন ও পি, এখানেও 2 ইনক্রিজ হয়েছে। পি থেকে আর, এখানেও 2 ইনক্রিজ হয়েছে। এ থেকে সি 2, সি থেকে সি ডি ই 2, ই এফ জি 2, কিন্তু এস টি 1, টি ইউ ভি 2, আর ভি ডাব্লিউ এক্স এখানে হচ্ছে 2। তাহলে আমরা যদি খেয়াল করি সবকটা সিকোয়েন্স দেখো 2 2 করে ইনক্রিজ হচ্ছিল, কিন্তু একমাত্র এই সিকোয়েন্সটা গিয়ে 1 ইনক্রিজ হচ্ছে। এখানেও দেখো 2 ইনক্রিজ হচ্ছে, আই জে কে মানে 2, কে এল এম 2, এম এনও 2। তাহলে এক্ষেত্রে একমাত্র এইটা হচ্ছে বেমানান হয়ে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। বলছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা ছিল কতগুলো সেটা বের করতে হবে। তো এটাকে অনেক রকমভাবে করা যায়। এটাকে পরীক্ষার সময় যেহেতু এখানে ডাটা কম দেওয়া রয়েছে, কম সংখ্যকের হিসাব রয়েছে, এখানে জাস্ট অপশান চেক করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অপশান চেকিংটা আগে আমরা দেখিয়ে দিই। দেখো, প্রথমে হাঁসের সংখ্যা এখানে বলেছে 3 4 5 6। মোট হাঁস হচ্ছে টোটাল
জন্তু জানোয়ার হচ্ছে 7টা, কাউ আর হেন মিলে 7টা, ঠিক আছে। তাহলে এবার দেখো 3টে যদি হেন হয়, হেনের কটা পা, মানে মুরগির কটা পা, মুরগির 2টো পা, তাহলে 2টো পা হলে 3 গুণ 2 মানে 6টা, 4 গুণ 2 মানে 8টা, মোট টোটাল পা তো 18টা, আমাদের টোটাল লেগ হচ্ছে কতগুলো, 18টা লেগ। তাহলে 18টা লেগের মধ্যে 6টা লেগ চলে গেলে এখানে পড়ে থাকবে কটা, 12টা। কিন্তু গরুর 3টে, আমার টোটাল হওয়া উচিত কতগুলো, আমার 7টা। তাহলে এখানে যদি 3টে হয় তাহলে এখানে 4টে পড়ে থাকবে, তাহলে 4 গুণ 4 16, এখানে হবে না, এটা হচ্ছে না। তাহলে 4 গুণ 8, এখানে 4টে হলে এখানে 3টে, তাহলে এখানে 3 4 12, 12 আর 8 20 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও হবে না, এটাও হচ্ছে না, ঠিক আছে। তারপরে 5 গুণ 2 মানে 10, আর এদিকে পড়ে থাকলো কত, 2টো, 2 গুণ 4 মানে 8টা, টোটালটা 18টা। তাহলে একমাত্র এইখানে গিয়ে মিলে যাচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। আর যদি কেউ অন্যভাবে করতে চাও সেটাও পসিবল, সেক্ষেত্রে তোমাদের টোটাল 7টা মাথাকে সব একই সংখ্যক জন্তু জানোয়ার ধরে নাও, যার পা সংখ্যা বেশি। ধরো 28টা পা আছে, কার হচ্ছে, সরি 4টে করে পা যদি ধরি, সব কটা যদি গরু ধরে নিই আমি, 7 গুণ 4 মানে 28, 28টাই যদি গরু ধরি, এবার আমার টোটাল পা দিয়েছে কত, 18টা, তাহলে 28 বিয়োগ 18 মানে কত হচ্ছে, 10। তাহলে এই যে 10 চলে এলো, ঠিক আছে, তাহলে এই 10ই হচ্ছে মুরগির সংখ্যা হবে, মুরগির 2টো করে পা তো 2, তাহলে 5, তাহলে মুরগির সংখ্যা হবে কতগুলো, 5টা। এভাবে তোমরা বের করতে পারো। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? উত্তরটা অবশ্যই হবে হচ্ছে বাঁকুড়া। বালুচরী শাড়ি হচ্ছে একটা বিশেষ ধরনের শাড়ি, যেটা তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে বালুচর বলে একটা গ্রাম ছিল, সেখানে তৈরি হয়েছিল। কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর এবং আশপাশের অঞ্চলগুলোতে বালুচরী শাড়ি তৈরি হয়। রেশমের সুতো ব্যবহার করে এই শাড়ি তৈরি হয়। শাড়ির আঁচল ও পাড়ে রামায়ণ, মহাভারত বা নবাবদের আমলের বিভিন্ন কাহিনীর চিত্র তুলে ধরা হয়। পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক দৃশ্য সম্মিলিত এই শাড়িটি জিআই ট্যাগ প্রাপ্ত হয়ে রয়েছে। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদের হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তাহলে আমরা কি জানি সুদের হিসাব কি, আই ইকুয়াল টু PRT বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদের হিসাব, কিছু বলে দেয়নি মানে এটা সরল সুদ। তাহলে আমাদের এখানে আই এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 160, পি এর ভ্যালুটা আমরা জানি না, আর সুদের হার হচ্ছে দিয়ে দিয়েছে 4%, আর বছর দিয়ে দিয়েছে 5 ইয়ার। ভ্যালুগুলো জাস্ট পুট করে দেবো আমরা। এখানে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 4, ইয়ার 5, আর এখানে হচ্ছে আমাদের 100। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 4 5 20 100, 4 দিয়ে কাটলে 4 5 20, এখানে 5 16 80, তাহলে পি ইকুয়াল টু 800। তাহলে আসল কত ছিল, 800 টাকা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বলেছে 5445 আর 9317, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য তার নির্ণয় করতে বলেছে। তাহলে এবার বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য এমনটা সংখ্যা নির্ণয় করতে গেলে কী করবো, এদের গসাগু নির্ণয় করতে হবে। যখনই বলবে গ্রেটেস্ট ডিভিজিবল নাম্বার বাই ডিভিজিবিলিটি, তখনই কিন্তু লসাগু বের করতে, এই গসাগু বের করতে হবে। তাহলে কত হবে গসাগুটা, আগে বিভাজ্যতার নিয়ম দেখে দেখো, এখানে 5 আছে, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 5 নেই, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে না। 2 দ্বারা বিভাজ্য দুটোই হবে না। 3, 5 আর 4 9, 5 আর 4 9, এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা দেখা যাক, 9 আর 10 আর 10 20 হচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 2 3 5, 2 3 4 5 6 বিভাজ্য হবেই না। 7 এর ক্ষেত্রে দেখো 5 দুগুণ 10, এখান থেকে যদি 10 বাদ দিই 534, 534কে যদি 7 দিয়ে ভাগ দাও, 7 7 49, আর এদিকে হচ্ছে 5 53, হচ্ছে না, 54 হচ্ছে না। তাহলে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 7 না হলে 8ও হবে না, 9 হবে না, 10ও হবে না, পড়ে থাকলো কি 11। 11-র ক্ষেত্রে নিয়ম হচ্ছে অর্ডার নাম্বারগুলো যোগ করবো, 5 আর 4 9, 5 আর 4 9, 9 9 বিয়োগ করলে 0, 11 দ্বারা বিভাজ্য। এখানেও দেখো 9 আর 10, এখানে 7 আর 3 10, 10 আর 10 বিয়োগ করলে 0, 11 দ্বারা বিভাজ্য। $495, আবার 11 দিয়ে এটাকে ভাগ করি, 8 51 4 7, আবার দেখো এগুলো 11 দ্বারা বিভাজ্য, 5 4 9 9 9 0,
8 সাথে 15, 15 থেকে 4 বাদ দিলে 11, তাহলে 11 দিয়ে দেবো। 4 11 40, 5 11 55, এটা যাবে 7 7, আর যাচ্ছে না। 45 ৭০ কোনো মতেই যাবে না। তাহলে এবার আমাদের তাহলে গসাগু কত হবে? অতএব নির্ণয় গসাগু হবে 1 to 1। তাহলে সংখ্যা, এই দুটো সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় 121 দ্বারা বিভাজ্য। কম্পিউটারের সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না।